আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সমাধান করতে যাচ্ছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর সৃজনশীলটি। এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। তো সৃজনশীল 5, উদ্দীপক। জেমস ট্রেডার্স 2017 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। জানুয়ারির 1 বলছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। জানুয়ারি 4 বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, যার মধ্যে নগদে প্রদান করা হয় 20,000 টাকা এবং চেকে প্রদান করা হয় 15,000 টাকা। জানুয়ারি 6 80,000 টাকার পণ্য ক্রয়, নগদে 30,000 টাকা ও চেকে 25,000 টাকা পাওয়া গেল। জানুয়ারি 9 বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। আর জানুয়ারি 18 মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করে। আবার জানুয়ারি 28 তারিখে লেনদেন হলো বিজ্ঞাপন খরচ প্রদান করা হয়েছে 8,000 টাকা। তো প্রশ্নসমূহ বলছে, ক বলছে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ বলছে লেনদেনগুলোর মধ্যে প্রমাণ করো যে A = L+E। ঘ হচ্ছে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো চলুন সমাধান করা যাক। ক প্রশ্ন, জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আসলে এখানে প্রারম্ভিক মূলধন বলতে বোঝাচ্ছে 1 তারিখের মূলধনকে। তো আমাদের উদ্দীপকে প্রথম 1 তারিখ ছিল যে জেমস ট্রেডার্স 2017 সালে জানুয়ারি 1 তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তার মানে 1 তারিখে যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলোকে প্রারম্ভিক লেনদেন বলা হয়, আর সেটা থেকে প্রারম্ভিক মূলধন বের করতে হয়। প্রারম্ভিক মূলধন নির্ণয় করার একটা সূত্র আছে। সূত্রটা হলো যে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এটা হচ্ছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করার সূত্র। তো চলুন আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য যে ঘর আঁকি। আমাদের ঘর আঁকা শেষ। 1 তারিখে আছে নগদ 1,20,000 টাকা এবং আসবাবপত্র আছে 70,000 টাকা, কিন্তু কোনো দায় নেই। তাহলে আমরা শুধু সম্পদগুলো যোগ করে দিলে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হয়ে যাবে। তো চলুন করি। তাহলে আমাদের আছে, লিখব 2017 জানুয়ারি 1। প্রথম আছে যে নগদ 1,20,000, তাহলে লিখব নগদ 1,20,000। এরপর আছে আসবাবপত্র, আসবাবপত্র হচ্ছে যে 70,000 টাকা। এই দুটাকে যোগ করলে হয় 1,90,000 টাকা। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে প্রারম্ভিক মূলধন।
আণবিক মূলধন আমাদেরকে বলছে খ প্রশ্নে উপরোক্ত লেনদেনগুলো মধ্যে প্রমাণ করো যে সমান এ প্লাস ওই। তো আমরা এই সমীকরণটা করার জন্য সমীকরণ চকে প্রমাণ করার জন্য আমরা একটা চক আঁকি, আর ওই চকগুলোর কিছু ঘর দরকার, ঠিক আছে। তো এই ঘরগুলো আমরা সমীকরণ পদ্ধতিতে প্রথমে আমি আগের ভিডিওতে এবং এর আগের ভিডিওতে দুইটা ভিডিওতে আমি টেকনিকটা দেখিয়েছি যে কিভাবে আমরা ঘরগুলো নির্ণয় করব। যে কোনো স্টুডেন্ট এই ঘর নির্ণয় করতে হিমশিম খায়, সে লেনদেন বসাতে পারে ঠিকই, কিন্তু ঘরগুলো নির্ণয় করতে পারবে না। আর এই সমীকরণ যদি কেউ ঘর নির্ণয় করতে পারে তাহলে সে সমীকরণটা ইজিলি মিলাইতে পারবে। চলেন আমরা একটা টেকনিক দিয়ে সমীকরণটা আগে লিখব। সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাস ই। এ হচ্ছে সম্পদ, যতগুলো সম্পদ হবে সব এর পাশে আসবে, আর যতগুলো দায় আসবে এল এর পাশে আসবে। আর মালিকানা সত্ত্বের ভিতরে আমাদের যে মূলধন আসবে, মূলধন যোগ আয় আসবে, যত প্রকার আয় আছে সব এটার ভিতরে আসবে। এরপরে মাইনাস ব্যয় আসবে, মাইনাস উত্তোলন আসবে, উত্তোলন। তাহলে আমরা এখন হচ্ছে যে নির্ণয় প্রত্যেকটা লেনদেন পড়বো আর নির্ণয় করবো। যেমন প্রথম লেনদেন ছিল নগদ 1,20,000 এবং আসবাবপত্র 70,000। তাহলে নগদ একটা সম্পদ বসাইলাম, আসবাবপত্র একটা সম্পদ, তাহলে সম্পদে এর পাশে একটা ঘর দিলাম, দুইটা ঘর হইলো। 2 তারিখে বলছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি ব্যাংক হিসাব খোলা হলো প্রতিষ্ঠানের নামে, তাহলে ব্যাংক একটা হিসাব হবে। এরপর হচ্ছে যে বেলার এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, কিন্তু 45,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে ঠিকই, পরিশোধ করা হয়েছে কিন্তু নগদে 20,000 এবং চেকে করা হয়েছে 15,000 টাকা। তাহলে আমরা টোটাল পরিশোধ করলাম হচ্ছে 35,000 টাকা আমাদের। তাহলে আমাদের এখানে ছিল আমরা 45,000 টাকা পণ্য ক্রয় করে নগদে দিয়েছি 20,000, 15,000 দিয়েছি ব্যাংকে, তাহলে আর বকে আছে 10,000। এই ক্রয় করার পরে যে বকেয়াটা থাকে সেটার জন্য একটা ঘর দিতে হয়, সেটা হচ্ছে পাওনাদার। তাহলে আমরা লিখতে পারি এল এর পাশে একটা ঘর হবে। এরপরে আমরা বলতে পারি জানুয়ারি 6 তারিখে যে 80,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, কিন্তু নগদে পাইছি 30,000 আর চেকে পাইছি 25,000, তাহলে টোটাল পাইছি 55,000। তো 80,000 টাকা থেকে 80,000 টাকা মধ্যে আমি পণ্য বিক্রি করার পরে 50,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা পাইছি নগদে, চেকে পাইছি 25,000 টাকা। তাহলে এগুলো পাওয়ার পরে আর আরও কত পাওনা, 25,000 টাকা পাওনা আছে, 25,000 টাকা পাওনা আছে। তো এটার নাম হচ্ছে দেনাদার। তো দেনাদারের জন্য একটা ঘর হবে বা প্রাপ্য হিসাবের জন্য। এরপরে বলা আছে বেলার এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা পরিশোধ করা হয়েছে। এই যে এখানে যে 10,000 টাকা দেনা ছিলাম সেটা আমি পরিশোধ করে দিয়েছি। কোথায় পরিশোধ করছি? 9 তারিখে। তাহলে এটা নগদ থেকে যাবে আর আমার পাওনাদার কমে যাবে। এরপর হচ্ছে যে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে 8,000 টাকা। তো মালিক নিজ প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করার উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক আমরা যেহেতু আনছি একবার আর দ্বিতীয়বার আনবো না। এরপরে বলছে বিজ্ঞাপন খরচ নগদ থেকে হ্রাস পায় আর মালিকানার সাথে এই ব্যয় থেকে হয়। তাহলে টোটাল আমাদের সম্পদের পাশে 4টা ঘর, দায়ের পাশে একটা ঘর, মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর। তো চলুন আমরা এখন ঘর আঁকি। তো দেখুন আমাদের ঘর আঁকা কমপ্লিট। তো আমরা লিখবো প্রথম হচ্ছে তারিখ, এরপর হচ্ছে যে সম্পদ এ, তারপর হচ্ছে যে দায় এল, মালিকানা সত্ত্ব ই, আর এটা লিখব মন্তব্য। তো সম্পদের পাশে আমরা কি পেলাম? নগদের জন্য একটা ঘর পাইছি, নগদ। এরপরে সম্পদের পাশে ঘর পাইছি আমরা যে আসবাবপত্রের জন্য, আসবাবপত্র হিসাব। এরপর আমরা ঘর পাইছি হচ্ছে আসবাবপত্র, এরপর পাইছি ব্যাংক,
এরপর পাইছি প্রাপ্য হিসাব। দায়ের পাশে হচ্ছে যে প্রদ হিসাব। আর এখানে বলছিলাম, আগের ভিডিওতে বলছিলাম পুরো সব কিছু আমরা বর্ধিত রূপটা লিখব, তাহলে আমাদের অঙ্ক করতে সহজ হয়। মাইনাস ব্যয় মাইনাস উত্তর। ওকে, তাহলে দেখেন আগে আমরা তারিখগুলো বসাই। প্রথম তারিখ হচ্ছে 2017 জানুয়ারি 1, তৃতীয়টা ছিল জানুয়ারি 2, তৃতীয়টা ছিল জানুয়ারি 4, চতুর্থটা হচ্ছে জানুয়ারি 6, এরপরে জানুয়ারি 9, এরপর হচ্ছে জানুয়ারি 18, এরপর হচ্ছে যে 28। তো 1 তারিখ কি বলছে? 1 তারিখে নগদ আছে কত? 1,20,000। তাহলে নগদে লিখবো 1,20,000। এরপরে আজপত্র আছে 70,000। এই দুটাকে যোগ করলে মূলধন যাবে। এখানে সম্পদ সমান যোগ করে মালিকানা সত্ত্বতে বসাবো আমরা। তাহলে মূলধন আনায়ন। ওকে, এরপরে বলছে মন্তব্যতে আসবে শুধু যেগুলো মালিকানা সত্ত্বতে আসে সেগুলো মন্তব্যতে আসবে, আদারওয়াইজ আর কোনোগুলো আসবে না। এরপরে 2 তারিখ বলছে যে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দেওয়া হয়েছে। তাহলে প্রাইম ব্যাংকে 50,000 টাকা আমরা লিখবো, কিন্তু নগদ থেকে 50,000 টাকা কমে যাবে, কারণ এটা নগদে জমা দেওয়া হয়েছে। তাহলে এটা জাবেদা করলে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, শেষ। এরপরে বলছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 35,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে টোটাল পণ্য ক্রয় করলে আমাদের ব্যয় হয় 4 তারিখ, তাহলে 35,000 টাকা ব্যয় হয়েছে। এখন দেখবো 35,000 টাকা কিভাবে দেওয়া হয়েছে। যেমন 35,000 টাকা প্রথমে নগদে দেওয়া হয়েছে, নগদ থেকে দেওয়া হয়েছে 20,000, তাহলে লিখবো নগদ থেকে 20,000 হ্রাস পাবে। এরপরে ব্যাংক থেকে 15,000, ব্যাংক থেকে যাবে 15,000। তাহলে আমাদের ব্যাংক থেকে 15,000 গেছে আর নগদ থেকে গেছে 20,000, 35,000। আর এখানে আছে 45,000, কিন্তু 10,000 রয়ে গেছে পাওনাদার মানে দায়। তাহলে এই 10,000 এখানে বসবো। তাহলে দেখুন 45 থেকে 10 গেলে আর থেকে -35, এই দুটাকে যোগ করলে -35। আমাদের সমীকরণ মিলছে। তাহলে আসেন এরপরে লেনদেন বলছে 6 তারিখ 80,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, নগদে পাইছি 35,000 টাকা। তাহলে বিক্রি করছি কত? বিক্রি করলে আয় হয়, তাহলে টোটাল আয় হচ্ছে 80,000 টাকা প্লাস। এরপরে আমাদের বিক্রি করা হয়েছে, নগদে করা হয়েছে 30,000। তাহলে আমাদের নগদ টাকা আসছে প্রতিষ্ঠানে 30,000, ব্যাংকে আসছে 25,000। তাহলে 25 আর 30 55, 80 থেকে 55 বাদ দিলে আর প্রাপ্য হিসাব আছে কত? প্রাপ্য হিসাব আছে 25,000। 25,000 প্রাপ্য হিসাব শেষ। তাই লিখতে পারি বিক্রয় আয়। উপরটা ছিল ক্রয় ব্যয়। এবার আসুন, এরপর বলা আছে যে জানুয়ারি 9 বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করেছে। এই 10,000 টাকা এখান থেকে যে 10,000 টাকা ছিল সেই 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা 10,000 টাকা দিয়ে দিব, নগদ থেকে 10,000 টাকা যাবে, 9 তারিখ 10,000 টাকা মাইনাস পাওনাদারও 10,000 টাকা হ্রাস পাবে, কারণ বেলাল এন্টারপ্রাইজ আমার থেকে পাইতো, সেটা আমি তাকে দিয়ে দিলাম, পরিশোধ করলাম, শেষ। এরপরে আমাদের 18 তারিখ বলছে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। তাহলে উত্তোলন করলে আমাদের মালিকানা সত্ত্ব থেকে যাবে 8,000 টাকা। তাহলে লিখতে হবে উত্তোলন। এরপরে
8,000 টাকা ব্যাংক থেকে গেছে, তাহলে ব্যাংক থেকে 8,000 টাকা মাইনাস করব। ওকে, এরপর বলছে 28 তারিখ বিজ্ঞাপন খরচ 8,000 টাকা, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদ থেকে চলে গেছে 8,000 টাকা, তাহলে 8,000 টাকা মাইনাস করব। আর বিজ্ঞাপনটা ব্যয়, তাহলে ব্যয়, এখানে ব্যয় মাইনাস, সেজন্য মাইনাস করলাম। তাহলে লিখব বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন ব্যয়। এবার আমরা সমীকরণের সবগুলো যোগ বিয়োগ করব। আমাদের অঙ্ক মিলছে কিনা আমরা দেখব। নগদের 5 যোগ করলে আমাদের টোটাল দাঁড়ায় 65,000 টাকা, তাহলে নগদ উদ্বৃত্ত কত? 62,000 টাকা। আসবাবপত্র যোগ করলে তার উদ্বৃত্ত হচ্ছে যে 75 যোগ 25, তাহলে 95,000। ব্যাংক যোগ বিয়োগ করলে টোটাল দাঁড়ায় আমাদের 27,000 উদ্বৃত্ত। ব্যাংকের উদ্বৃত্ত কত? 27,000। প্রাপ্যের উদ্বৃত্ত 25,000। আর এখানে 10 থেকে 10 গেলে 0। এরপরে মালিকানা সত্ত্ব আমরা এখন যোগ করব। মালিকানা সত্ত্বের 5 যোগ করলে টোটাল ধারা হচ্ছে যে 2,09,000। তাহলে এবার মালিকানা সত্ত্ব 2 যোগ করব, যোগ করলে দাঁড়ায় তাও 2,09,000। এক পাশ আসছে 2,09,000। এই পাশে আমরা যোগ করব 65,000 যোগ 95, 95 যোগ 27 যোগ 25। টোটাল যোগ করলে এই পাশেও আমাদের দাঁড়ায় 2,90,000। 2,90,000। তাহলে টোটাল সম্পদ সমান সমান দায় ও মালিকানা সত্ত্ব মিলছে। এরপরে আমাদের ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো জেমসের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে যখন বলে, তখন আমরা জানি মালিকানা সমান সমান মালিকানা সত্ত্ব হচ্ছে যে মূলধন লিখতে হবে, এরপরে যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই আলোকে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে। তো চলুন আমরা ঘর আঁকি। তো মালিকানা সত্ত্বের ঘর হচ্ছে যে তারিখ, বিবরণ, টাকা। তো আমরা লিখব তারিখ, বিবরণ, টাকা। তো এগুলো হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই আলোকে আমরা হচ্ছে যে মালিকানা সত্ত্বের পরিমাণগুলো নির্ণয় করব। তাহলে আমরা প্রশ্নটা পড়ব। প্রশ্ন প্রথম 1 তারিখে বলছে যে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তো প্রথম যে 1 তারিখে নগদ আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছেন, সেটা কিন্তু দুইটাই যোগ করলে আমাদের মূলধন হয়। তাহলে আমরা লিখব যে ব্যবসায় মূলধন আনয়ন 1 তারিখ 2017 জানুয়ারি 1। মূলধন আনয়ন, মূলধন আনয়ন হচ্ছে দুইটাকে আমরা যোগ করে দিব। এখানের যে 1,20,000 আর এখানে 70,000, দুইটাকে যোগ করবো। 1,20,000 যোগ 70,000, তাহলে আমাদের আসে 90,000 টাকা। 1,90,000 টাকা। এত আমাদের 1 তারিখে। 2 তারিখে বলছে ব্যাংক হিসাব খোলা হলো, তাহলে মূলধন, এটা তো ব্যাংক সম্পদ, তা আমাদেরই বলছে মূলধন আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে এটা 1 তারিখ আসবে না, 2 তারিখ আসবে না। এরপরে বলছে বেলা এন্টারপ্রাইজের নিকট পণ্য ক্রয় 35,000 টাকা। এই যে পণ্য ক্রয় করলে ব্যয় হয়, তাহলে এটা আসবে। তা আমরা লিখতে পারি জানুয়ারি 4 পণ্য ক্রয় ব্র্যাকেটে
ব্যয় মাইনাস, তাহলে এখানে আসে কত? 45,000 টাকা। ওকে, এরপর বলা আছে যে পণ্য বিক্রয় 6 তারিখে জানুয়ারি 6 প্লাস পণ্য বিক্রয় করলে কি হয়? আয় হয়। তাহলে আয় কত হাজার টাকা? এই যে 80,000 টাকা। এই 80,000 টাকা আমাদেরকে লিখতে হবে যোগ। এরপর লেনদেন হচ্ছে যে বেলাল এন্টারপ্রাইজকে আবার পরিশোধ করা হয়েছে 10,000 টাকা। তো পরিশোধ করলে আমাদের দায় হ্রাস পায়, কিন্তু মালিকানা সত্ত্বতে এখানে মালিকানা সত্ত্বতে আসবে না, কারণ এখানে দায়ের কথা কোনো কিছু বলা নেই। এরপর তাহলে এটা আসবে না। এরপরে বলছে মালিক ব্যাংক থেকে উত্তোলন করছে, তাহলে আমাদের এটা আসবে মালিক নিজ প্রয়োজনে, কারণ এখানে উত্তোলনের একটা মালিকানা সত্ত্বে উত্তোলনের একটা অংশ আছে। যেমনটা বলতে পারি যে মালিক নিজ প্রয়োজনে 18 তারিখে মালিক নিজ প্রয়োজনে উত্তোলন করেছে, তাহলে মাইনাস নিজ ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যাংক হতে উত্তোলন করছে কত? 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকা মাইনাস হবে। এরপরে বিজ্ঞাপন বাবদ খরচ হয়েছে 28 তারিখে জানুয়ারি 28, খরচও আমাদের মালিকানা সত্ত্বের ভিতরে আসে, তাহলে মাইনাস হয়। তাহলে হচ্ছে যে লিখতে পারি মাইনাস বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ প্রদান, এটা হচ্ছে ব্যয়। ব্যয় কত? 8,000 টাকা। তো টোটাল আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে দেখব মালিকানা সত্ত্বের পরিমাণ কত। তো মালিকানা সত্ত্বকে টোটাল সব কিছু যোগ বিয়োগ করলে আমাদের মালিকানা সত্ত্ব আসে 2,09,000, যা আমাদের পূর্বে হিসাব সমীকরণের ভিতরেও মালিকানা সত্ত্ব 2,09,000 ছিল। তাহলে আমরা লিখতে পারি মালিকানা সত্ত্ব সুতরাং মালিকানা সত্ত্ব সমান 2,09,000 টাকা। তো আজকের ক্লাস এ পর্যন্ত।